নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা ছোট্ট সাক্ষাৎকার, এবং সেই সাক্ষাৎকারে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক প্র্যাকটিক্যালি খুল্লা কিছু কথা বলেছেন, এবং সেটা নিয়ে তুমুল বিতর্ক নয়, যারা তার বিরোধী স্বাভাবিকভাবে তারা তর্ক তুলেছেন, কিন্তু যে কথাটা বলেছেন, কি কথা বলেছেন খুব সংক্ষেপে আপনাদের কাছে ব্যাখ্যা করি। যে পাক অধিকৃত কাশ্মীর যা ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, সেখানে পাকিস্তান ঘাঁটি গেড়ে বসে আছে। কিছু অবাক হবেন না যদি সেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে শেষ পর্যন্ত ভারতীয় জাতীয় পতাকা ওঠে। TV9-এর একটি ছোট্ট সাক্ষাৎকারে নিশীথ প্রামাণিক এই কথাটা বলেছেন। সত্যিই কি পাক অধিকৃত কাশ্মীরে ভারতবর্ষের পতাকা উঠতে পারে? সেই পরিবেশ, সেই পরিস্থিতি আছে? 2024 কিন্তু খুব ভাইটাল। আমরা ব্যাখ্যা করব সংক্ষেপে। তার আগে নিশীথবাবু কি বলেছেন TV9-এর ওই সাক্ষাৎকারে, সেই অডিও বার্তাটা একটু শুনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যতক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন, এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির মতন একজন কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতন লোক যতক্ষণ পর্যন্ত আছেন, 370-এর মতন কঠিন ধারা যদি আমরা কাশ্মীরের যে অভিশাপ ছিল সেটাকে যদি আমরা এই দুজনের নেতৃত্বে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি, আমরা 35A ধারাকে আমরা সেখান থেকে উঠিয়ে দিতে পারি, লাল চকে যদি ভারতের তিরঙ্গা ঝান্ডা উঠতে পারে, নিশ্চিতভাবে পাক অধিকৃত কাশ্মীর পিওকেতে কোনোদিন সকালে হঠাৎ করে উঠে দেখবে তিরঙ্গা ঝান্ডা উঠছে, এটা অবাক হওয়ার কিছু নেই। ভোটের আগে হতে পারে না, সেটা তো আমি এইভাবে বলবো না। বা এই যে দুজনের কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী, ওনারা তো এইভাবে আগাম জানিয়ে কিছু করে না। আমরা 370-এর ক্ষেত্রে দেখেছি। আমরা হয়তো অনেকেই অবগত ছিলাম না যে দুদিন বাদেই 370-র মতন রিমুভ করার জন্য বিল পার্লামেন্টে আসতে চলছে, বাট সাডেনলি এসছে। তো স্বাভাবিকভাবেই আমরা যাদের উপর নির্ভর করছি, এই দুজন ব্যক্তি এমন ব্যক্তি যে দেশের জন্য, দেশের সুরক্ষার জন্য, দেশের সম্মানের জন্য যা 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 প্রয়োজন সেটা তারা করতে পারে। এবং এটা যদি হঠাৎ করে একদিন সকালে উঠে আমরা দেখি যে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা সেটা উঠছে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আপনি যেটুকুনি বললেন সেটা জল্পনা এবং প্রত্যাশা সবকিছু একসঙ্গে উস্কে দেওয়ার পক্ষে কিন্তু যথেষ্ট না। দেখুন, এখানে কল্পনা বা আমাদের এখানে উস্কে দেওয়ার কিছু নেই। পাক অধিকৃত কাশ্মীর পাক অধিকৃত রয়েছে, কিন্তু সেটা ভারতবর্ষের অঙ্গ। আমরা একদম জোর কণ্ঠে সেটাকে স্বীকার করি। এবং যেই কারণে আমরা যখন কাশ্মীরের যে লেজিসলেটিভ বিধানসভার যেখানে যখন আমরা আসন সংখ্যা সেখানে নির্ধারিত করা হচ্ছিল, আপনারা দেখেছেন সেই ক্ষেত্রেও আমরা যেমন সেখান থেকে আসন সংখ্যাও আমরা পাক অধিকৃত কাশ্মীর থেকেও আমরা সেখান থেকে আমরা সিট রেখেছি, পাশাপাশি সেখান থেকে নমিনেটেড ক্যান্ডিডেটও হবে, সেটাও কিন্তু অন দ্য ফ্লোর অফ দ্য হাউস মাননীয় গৃহমন্ত্রী সেটা ঘোষণা করেছেন। এবং নিশ্চিতভাবে আজকে আপনাকে বলতে চাই, আপনাদের মাধ্যমে বলতে চাই যে একবার মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী যেটা বলেন সেটা করে দেখান। শুনলেন আপনারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি কি বলেছেন, তার বক্তব্যটা শুনলেন যে পাক অধিকৃত কাশ্মীরে কিন্তু ভারতবর্ষের জাতীয় পতাকা উঠতে পারে। ইঙ্গিত কিন্তু খুব স্পষ্ট। 2024-এর নির্বাচনের আগে কি সেটা হবে নাকি পরে হবে, সেটা নিয়ে চর্চা চলতে পারে, বিশ্লেষণ চলতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষ তারা বলবেন এটা গিমিক, কিন্তু সেই ভারতবর্ষের মানুষই তো দেখেছে 370 ধারা, যা একটি বিশেষ অধিকার দীর্ঘদিন ধরে কাশ্মীরের বেশ কিছু অংশের মানুষকে দিয়ে রাখা ছিল স্বাধীনতার পরবর্তী অধ্যায়। কোনোদিন আপনারা বলুন তো, বুকে হাত দিয়ে বলুন, কোনোদিন আপনি আমি কখনো সেই ধারা বিলুপ্ত হবে কল্পনাতেও ভেবেছিলাম? আজ থেকে 15 বছর আগে, আজ থেকে 20 বছর আগে 370 ধারা একটা বিশেষ ধারা, যার ফলে কাশ্মীরের অঞ্চলের মানুষরা একটা বিশেষ কিছু সুযোগ সুবিধে ভোগ করে, যেটা ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষরা সেই সুযোগ সুবিধাগুলো পায় না। এটা নিয়ে বিস্তর ক্ষোভ ছিল, যন্ত্রণা ছিল, কিন্তু কোনোদিন সেই 370 ধারা বিলুপ্ত হবে আমরা কিন্তু কোনোদিন কল্পনাতেও ভাবিনি। শেষ পর্যন্ত সেটা হলো, এবং শেষ পর্যন্ত তার বিল পাস হলো, এবং শেষ পর্যন্ত 370 ধারা বিলুপ্ত হয়ে গেল। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে সেটা নিয়ে চর্চা চললো, দীর্ঘ মামলা মোকদ্দমা হলো, কিন্তু শেষ পর্যন্ত চিফ জাস্টিসের নেতৃত্বাধীন বেঞ্চ দ্ব্যর্থহীন ভাষায় বলে দিল 370 ধারা বিলুপ্ত করা কোনোভাবেই অবৈজ্ঞানিক নয়, বেআইনি নয়। ফলে তো কষ্ট পেলেন, যন্ত্রণা পেলেন যারা কাশ্মীরের এই বিশেষ অধিকার নিয়ে সওয়াল করেছেন, বিশেষ করে এক শ্রেণীর বামপন্থীরা।
তারা ভীষণ যন্ত্রণা পেলেন। অবশ্যই কংগ্রেসের যন্ত্রণার কারণ 370 ধারা তো স্বাধীনতার পর কংগ্রেসেরই দেওয়া, ফলে তো স্বাভাবিকভাবে ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ তারা যতটা কষ্ট পেয়েছেন, কংগ্রেস তার থেকে হয়তো বেশি কষ্ট পেয়েছেন। কিন্তু কিছু করার নেই, সংসদে সেটা পাশ হয়েছে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল কংগ্রেস এবং বামপন্থীরা। তারা কিন্তু ক্ষুণ্ণ হলেন, তারা মনোকষ্টে ভুগলেন। সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন যে সংসদে দাঁড়িয়ে যে বিল পাশ হয়েছে সেটা যথাযথ, এর মধ্যে কোনো অন্যায় নেই। কাশ্মীরের বিশেষ অংশের মানুষ বিশেষভাবে বিশেষ কোনো সুযোগ সুবিধা পেতে দীর্ঘদিন ধরে পেতে পারেন না। আবার লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেটাকেও কনফার্ম করলেন এবং শুধু একটাই রেস্ট্রিকশন দিলেন, রেস্ট্রিকশন নয়, নির্দেশ দিলেন যে 2024 সেপ্টেম্বর মাসের মধ্যে কাশ্মীরের নির্বাচনটা সম্পন্ন করতে হবে। এত গেল, যা ঘটেছে সেটা আপনাদের ব্যাখ্যা করলাম, কিন্তু এটা কি সম্ভব ছিল? আমি এটা ভাবতে ভাবতে আমার মনে হলো সংসদের ভেতরে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি বক্তব্য, ছোট্ট ক্লিপিং আমাদের হাতে আছে, একটু শুনিয়ে নেব। তাহলে এটা মানে ইঙ্গিত দেয় পরিষ্কারভাবে যে একটা কেন্দ্রীয় সরকার যদি স্টেবল গভর্নমেন্ট হয় এবং মনস্থির করে যে আমরা এটা করব, এবং সেটার মধ্যে যদি কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্টটা যদি ঠিকঠাকভাবে পালন করে, তাহলে যে কথার মধ্যে যে বলিষ্ঠতাটা থাকে, আমি সেই বলিষ্ঠতাটা কিন্তু সংসদের মধ্যে খুঁজে পেয়েছিলাম সেই দিন, যেদিন মুখ খুলেছিলেন এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুনুন কি বলেছেন। धारा 370 अलगाववाद को बल देती थी और अलगाववाद के कारण आतंकवाद खड़ा हुआ। ये समझना ही नहीं था। एक गलत फैसला हो जाता है, कितने भी बड़े आदमी से हो सकता है, किसी भी पार्टी से भी हो सकता है, मगर जब इतिहास सिद्ध कर दे, समय सिद्ध कर दे ये फैसला गलत है, देश के हित में वापिस आना चाहिए। अभी भी मैं कहता हूं, वापिस आइए, वरना जितने बचे हो इतने भी नहीं बचोगे। अगर अभी भी इस फैसले को चिपक कर रहना चाहते हो तो देश की जनता देखती है 2024 में दो हाथ भी हो जाएंगे और जनता का परिणाम भी आ जाएगा और मोदी जी तीसरी बार प्रधानमंत्री। রাম মন্দির নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলেছে, সেটা নিয়ে ভারতবর্ষের মানুষ তর্কে জড়িয়েছে, বিতর্কে জড়িয়েছে। এক শ্রেণী, এক সম্প্রদায়ের মানুষ এক ধরনের কথা বলেছেন, আরেক সম্প্রদায়ের মানুষ আরেক কথা বলেছেন। রাজনৈতিক দলগুলো দ্বিধাবিভক্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত কিন্তু সেই রাম মন্দির সমস্যা সুপ্রিম কোর্টে গিয়ে মিটেছে এবং শেষ পর্যন্ত সেই রাম মন্দির সম্ভবত জানুয়ারি মাসের 3য় সপ্তাহে তার দ্বারোদ্ঘাটন ঘটছে। কেউ কল্পনাও আমরা কোনোদিন আনতে পারিনি যে রাম মন্দির কোনোদিন অযোধ্যায় এইভাবে প্রতিষ্ঠা পাবে। কেন্দ্রীয় সরকার ডিটারমিন ছিল, করেছে সেটা। ঠিক একইভাবে 370 ধারার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কমিটমেন্ট ছিল, এই কমিটমেন্টটা তারা পূরণ করেছেন। আমি নিজেও সন্দিহান ছিলাম যে 370 ধারা বলছে বটে কেন্দ্রীয় সরকার, কিন্তু বিলুপ্ত করা খুব কঠিন। এবং শেষ পর্যন্ত সমস্ত বাধা অতিক্রম করে এই ডিটারমিনেশন, যেটা অমিত শাহর বক্তব্যের মধ্যে দেখলেন, শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার 370 ধারা বিলুপ্ত করে ভারতবর্ষের মানুষকে একটা মেসেজ দিলেন, উই আর ওয়ান অ্যান্ড ইউনাইটেড। একটা দেশের মধ্যে আলাদা পতাকা থাকতে পারে না, একটা দেশের মধ্যে আলাদা কোনো বিধান থাকতে পারে না। ফলত স্বাভাবিকভাবে উই আর ওয়ান অ্যান্ড ইউনাইটেড এর স্লোগান নিয়ে সামনে এগিয়ে 370 ধারাটা বিলুপ্ত করে দেখিয়েছেন। ক্রেডিট তাদের প্রাপ্য, বিরোধীরা যতই কষ্ট যন্ত্রণা পাক। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে যেটা আমরা ভাবতে পারছি না, আমি বলছি গত 20 বছর আগে রাম মন্দির হবে বা 30 বছর আগে রাম মন্দির হবে আমরা কেউ ভাবতে পারিনি। ঠিক একইভাবে 20 বছর, 30 বছর আগে বা 15 বছর আগে বা 10 বছর আগেও আমরা কেউ কল্পনাতেও আনতে পারিনি যে 370 ধারা ভারতবর্ষের কাশ্মীর থেকে বিলুপ্ত হয়ে যাবে। আমরা ভাবতেই পারিনি কোনোদিন, কিন্তু শেষ পর্যন্ত হয়েছে, সে ঘটনাটা ঘটেছে। ফলত স্বাভাবিকভাবে সেই সময় দাঁড়িয়ে যখন এই আলোচনায় আমরা এসেছি যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভূখণ্ডে ভারতের জাতীয় পতাকা উঠবে এবং সেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর শেষ পর্যন্ত ভারতবর্ষের মধ্যে ফিরে আসবে, আমরা কিন্তু সারা পৃথিবীর মুখে গর্বের সঙ্গে বলতে পারবো যে এটার নামই ভারতবর্ষ। সেটা কি সম্ভব? সম্ভব, তার কারণ 370 ধারা যখন বিলুপ্ত হতে পারে, রাম মন্দির যখন প্রতিষ্ঠিত হতে পারে, তখন স্বাভাবিকভাবেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতবর্ষের মধ্যে আসতে পারে। এই ডিটারমিনেশনটা কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু মানুষের মনে গেঁথে দিচ্ছে ক্রমশ। কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বক্তব্যে কিন্তু সেই ইঙ্গিতটা মিলেছে। হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু 2024টা খুব ভাইটাল, খুব ভাইটাল। একটু খেয়াল করে দেখুন, যেটা ওই পাকিস্তান অকুপাইড কাশ্মীরের যে ভূখণ্ড আছে তার জন্য জম্মু কাশ্মীর বিধানসভার যে নতুন করে আসন বিন্যাস হয়েছে, 24টা আসন
সেখানে ফিক্স করে রাখা হয়েছে, অর্থাৎ যে মুহূর্তে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতবর্ষের মধ্যে আসবে তখন 24টা বিধানসভা সেখান থেকে মানুষ রিপ্রেজেন্ট করতে পারবেন, তারা কাশ্মীরের বিধানসভায় পার্টিসিপেট করতে পারবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে এখন তাহলে কী হবে, এখন তো পাকিস্তানের অধিকারের মধ্যে আছে, এখন তাহলে কী হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ভারত সরকার নমিনেটেড প্রতিনিধি, আমি যতটুকু বুঝেছি সেই নমিনেটেড প্রতিনিধিরা ইমিডিয়েটলি এখন ওই 24টা অঞ্চলকে রিপ্রেজেন্ট করবে জম্মু কাশ্মীর বিধানসভায়। ফলত পরিস্থিতিটা খুব ইন্টারেস্টিং জায়গায় গিয়ে পৌঁছেছে। আমার একটাই শুধু অবজারভেশন, আমি পুরো ব্যাপারটা নিয়ে দীপাঞ্জনবাবুর বক্তব্য জানতে চেয়েছিলাম, আমার নিজস্ব একটাই অবজারভেশন। আচ্ছা বলুন তো, মিলিজুলি যদি সরকার থাকতো, ধরুন আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় লালু প্রসাদ যাদবদের যদি সরকার থাকতো, তাহলে কি এটা সম্ভব হতো? বিশ্বাস করুন, কেউ বিশ্বাস করে না এটা সম্ভব হতো না। একটা স্থায়ী স্টেবল সরকার যদি ভারতবর্ষের মাটিতে থাকে, যারা 370 ধারা বিলুপ্ত করার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পারে, তাঁরাই কিন্তু পারবেন এই ঘটনাটা ঘটাতে, যে ঘটনা 370 ধারার ক্ষেত্রে হলো। সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একদিন জাতীয় পতাকা উড়বে এবং শেষ পর্যন্ত ভারতবর্ষ গর্বের সঙ্গে বলতে পারবে এরই নাম ভারতবর্ষ। আমি এই বিষয়টা নিয়ে সরাসরি দীপাঞ্জনবাবুর মতামত জানতে চেয়েছিলাম। কি বললেন আমাদের বাংলার বার্তাকে, বাংলা বার্তা দর্শকদের জন্য এই বিষয়টা নিয়ে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর সেটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে 2024 খুব ভাইটাল। তিনিও মনে করেন, আমিও মনে করি। ফলে স্বাভাবিকভাবে নিশ্চিতভাবে বিশ্বাস, আপনারা যারা যে কোনো রাজনৈতিক দলে হতে পারেন, আপনি কংগ্রেসই হতে পারেন, আপনি তৃণমূল হতে পারেন, আপনি সিপিএম হতে পারেন, আপনি বিজেপি হতে পারেন, যে কোনো রাজনৈতিক দলের লোক হন না কেন, আপনারা প্রত্যেকেই কিন্তু মনে করবেন, স্বীকার প্রকাশ্যে অনেকে নাও করতে পারেন, যে একটা খুব ডিটারমিন্ড স্থায়ী সরকার কেন্দ্রে না এলে এটা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় লালু প্রসাদ যাদবদের দিয়ে ভারতবর্ষের মাটিতে কিন্তু এ জাতীয় সিদ্ধান্ত নেওয়ার গার্ডস কোনো সরকার পারবে না, যেটা অন্তত বর্তমান সরকার পারলো। আর এই নিয়েই দীপাঞ্জন চক্রবর্তীকে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম, কি জানালেন? নমস্কার দীপাঞ্জন দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা, বলুন। বলছি সম্প্রতি একটি টিভি ইন্টারভিউতে, বাংলা সংবাদ মাধ্যমের ইন্টারভিউতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন যে পাক অকুপাইড কাশ্মীর সেটাও হয়তো ভারতবর্ষের মধ্যে চলে আসতে পারে না, একটা সম্ভাবনার বাতি উস্কে দিয়েছেন। এবং তারপরেই এটা নিয়ে বিস্তর জল্পনা হচ্ছে, এটাও কেন্দ্রীয় সরকারের এজেন্ডার মধ্যে নেই তো, যে শেষ পর্যন্ত পাক অকুপাইড কাশ্মীর দীর্ঘদিনের ভারতের যন্ত্রণার একটা স্মৃতিচিহ্ন, সেইটাকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটাকে আলটিমেটলি ফিরিয়ে আনার চেষ্টা হবে, যেটা ভারতবর্ষের মধ্যে থাকার কথা তারা দখল করে বসে আছে। আমি এই নিয়ে আপনার স্পেসিফিক ইনপুট চাইছি। দেখুন সন্ময় দা, আপনি যেটা বললেন বক্তব্যের মধ্যেই আপনার প্রশ্নের উত্তর রয়েছে। এটা শুধু কেন্দ্রীয় সরকার, আজকের কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার অথবা কেন্দ্রের শাসক দল বিজেপি, তাদের এজেন্ডা নয়। এটা ভারতবর্ষের কোটি কোটি 140 কোটি মানুষের মধ্যে সম্ভবত কিছু নির্দিষ্ট রাজনৈতিক বা স্বার্থান্বেষী লোক ছাড়া সম্ভবত 139 কোটি 50 লক্ষ মানুষের মনের একটা ইচ্ছা। আর এই ইচ্ছা পূরণ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই পৃথিবীতে কারোর শক্তি নেই সেই ইচ্ছাকে পূরণ করা থেকে রোকবার। 70 বছরের 75 বছরের যে আমাদের ভুল, সেই ভুলের পাওনা গন্ডা এবার আমরা মিটিয়ে দেব। কারণ এতে কোনো সন্দেহের অবকাশ নেই, পাক অকুপাইড কাশ্মীর অবিচ্ছেদ্য অখণ্ড ভারতের একটা অংশ এবং সেই অংশ ভারতে আবার মিশে যাবে। এটা শুধু সময়ের অপেক্ষা, এটা আটকানোর ক্ষমতা কারোর নেই। সন্ময় দা, আমার প্রশ্ন দীপাঞ্জন দা একটু স্পেসিফিক, সেটা হচ্ছে আলটিমেটলি ধরুন পাক অকুপাইড কাশ্মীর যদি ধরুন তর্কের খাতিরে সম্ভাবনা কম, বিষয়টা খুব স্পেসিফিক্যালি বলছি, ধরুন মিলিজুলি সরকার, লালু প্রসাদ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, সব ক্যারেক্টারগুলো যদি ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারে প্রবেশ করেন, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আলটিমেটলি পাক অকুপাইড কাশ্মীরকে ভারতে ফেরানোর কোনো সম্ভাবনা থাকে কি? একটু স্পেসিফিক উত্তর দেবেন। দেখুন সন্ময় দা, আমি গতকাল বা পরশু আপনার চ্যানেলেই আমি একটি কথা বলেছিলাম, ওই রাবণের মা কালনেমির লঙ্কা ভাগ।
যেটা বলা হয় বাংলা প্রবাদে, ছেঁড়া কাঁথা শুয়ে লঙ্কা ভাগের স্বপ্ন দেখার, যেটা কালনেমি করতো। কালনেমির পরিণতি কি হয়েছিল, পরিণতি, সেটা আমাদের মহাকাব্যে লেখা রয়েছে। ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে ঘুম থেকে উঠে তো আর পাক অকুপাইড কাশ্মীর ভারতের অংশে হবে না। এটার জন্য একটা দীর্ঘ প্রস্তুতি লাগে, মানসিক প্রস্তুতি লাগে, প্রশাসনিক প্রস্তুতি লাগে, যেটা শুরু হয়েছিল যেদিন 370 অবলুপ্তির কথা ঘোষণা করা হয়েছে। 35A এই দুটো তালা কানুন বলবো, সেগুলোকে যেদিন অবলুপ্ত করা হয়েছে। কারণ এই পাক অকুপাইড কাশ্মীর যখন ভারতের অংশ হবে, তখন সারা ভারতে তো বটেই, কাশ্মীরের কিছু স্বার্থান্বেষী লোক রয়েছে যারা এই বাজারে এই ধান্দা করে খায়। তাদের সব থেকে বেশি আপনি দেখেছেন প্রতিবাদ হয়েছিল 370 অবলুপ্তি বা 35 অবলুপ্তির জন্য। এখন এটা করে 35A 370 অবলুপ্তির পরে দেখেছেন কাশ্মীর এখন পুরোপুরি ভারত সরকারের শাসনে রয়েছে এবং কাশ্মীর অগ্রগতির যে রাস্তা, সে রাস্তায় নেমেছে। আজকের কাশ্মীরের যুবক যুবতীরা আর পাথর ছুঁড়ছে না। পাথর ছোড়ার ঘটনা 95-98% কম হয়ে গেছে গত 3 বছরে। আজকের কাশ্মীরের যুবক যুবতীরা মেন স্ট্রিমের ভারতবর্ষের সঙ্গে জুড়েছে। তারা জীবন জীবিকার লক্ষ্যে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ছে এবং ভারত সরকার অগণিত প্রজেক্টের মাধ্যমে তারা এই যুবক যুবতীদের জন্য জীবিকার ব্যবস্থা করছেন। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, গত 4 বছর ধরে যেটা চলেছে নিঃশব্দে, এবং তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি আজকের একদম বদলে যাওয়া কাশ্মীর। আর এই অবস্থায় হঠাৎ করে যদি অন্য যাদের কথা আপনি বলছেন তাদের নাম নিয়ে তাদের গুরুত্ব বাড়াতে চাই না, সেই সমস্ত লোকজন যাদের নিজস্ব আলাদা আলাদা এজেন্ডা রয়েছে, তারা কি করে আশা করবেন যে পাক অকুপাইড কাশ্মীরকে ফিরিয়ে আনবে ভারতের মধ্যে? আজকে ওই ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, এরাই তো সবার আগে চেয়েছিল 370 যেন অবলুপ্ত না হয়। বংশ পরাক্রম ভাবে বংশের পর বংশ তারা কাশ্মীরকে লুটে পুটে খাবে। আজকে কি করে আশা করবেন যে তারা ভারতবর্ষে ক্ষমতায় থাকলে বা সহযোগী দল হিসাবে থাকলে তারা পাক অকুপাইড কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনার যে প্রকল্প যে চলছে, যে পরিকল্পনা চলছে, তাতে ওরা অংশ নেবে? এটাও ঠিক, এই কালনেমিরা কালনেমি হয়ে থাকবে, পাক অকুপাইড কাশ্মীর ভারতে ফিরে আসবে। কারণ দেখুন, যেরকম ভাবে পাক অকুপাইড কাশ্মীর, গিলগিট, বালুচিস্তান, আমি পশ্চিম প্রান্ত ছেড়ে দিলাম পাকিস্তানের, উত্তর পূর্ব অংশের এই সমস্ত জনগণ দুর্বিষহ একটা জীবনের মধ্যে দিয়ে রয়েছে। না রয়েছে শিক্ষা, না রয়েছে স্বাস্থ্য, অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ওখানকার মানুষদের হিউম্যান রাইটস বলে কোনো কিছু নেই। পাক অকুপাইড কাশ্মীর, গিলগিট, বালুচিস্তান, তারা দেখছে ইসলামাবাদের সঙ্গে থেকে আমাদের গত 75 বছরে কি অবস্থা হয়েছে। তারা ফিরে আসতে চাইছে ভারতের মূল ভূখণ্ডে, মেন স্ট্রিমে যোগদান করতে চাইছে এবং ভারত সরকার নিশ্চিতভাবে তাদের স্বাগত জানাবে। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, দিন 7 আগে সংসদে বলেছেন যে জম্মু কাশ্মীরের যে বিধানসভার যে চিত্রটা হবে সেটা বলতে গিয়ে আসন বন্টন নিয়ে বলেছেন যে পাক অকুপাইড কাশ্মীরের জন্য জম্মু কাশ্মীর বিধানসভায় আমাদের 24টি আসন সংরক্ষিত আছে এবং থাকবে। কারণ আমরা জানি যে অদূর ভবিষ্যতেই পাক অকুপাইডের কাশ্মীরের যে সাধারণ মানুষ, তারা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ হতে চলেছে। এর থেকে বড় ভালো খবর তো আমার মনে হয় পাক অকুপাইড কাশ্মীরের জনগণ কোনোদিন শোনেনি গত 75 বছরে। যে তারাও ভোট দেবে, তারাও একটা প্রশাসন ব্যবস্থা চালানোর অংশ নেবে, যেটা এতদিন হয়নি। আমি একটু স্পেসিফিক দীপাঞ্জন বাবু আপনাকে থামিয়ে বলছি, যেটা হচ্ছে সংসদে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 24টা আসন পাক অকুপাইড কাশ্মীরের আসন হিসেবে চিহ্নিত করে আমরা রাখছি এবং সেখানে নির্বাচন করার মতো পরিস্থিতি না হলে, যেহেতু পাকিস্তানের কন্ট্রোলে আছে, সেখানে নমিনেটেড রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ আলটিমেটলি সেই বিধানসভায় নমিনেটেড রিপ্রেজেন্টেটিভ পাক অকুপাইড কাশ্মীরে প্রতিনিধিত্ব করবে। ঠিক কি না? ইফ আই এম রং সেটাও ধরিয়ে দিন। না, আপনি নিশ্চিতভাবে ঠিক, কিন্তু আমি এটা বলি, দেখুন
সংসদে দাঁড়িয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলতে পারবেন না বা কিছু সংসদীয় প্রকরণের বাধা রয়েছে, সেটা আমি আপনি সাধারণ নাগরিক হিসাবে নিশ্চয়ই বলতে পারি যে এখন তো সিলেক্টেডের কথা হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি তারা ইলেক্টেড ক্যান্ডিডেট পাবেন, ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি পাক অকুপাইড কাশ্মীরের লোকেরা পাবেন। এবং এতে কোনো সন্দেহ নেই, পাকিস্তানের মানুষ, বিশেষ করে গিলগিট বালুচিস্তান এবং পাক অকুপাইড কাশ্মীর, তারা ভারতবর্ষের গণতন্ত্র দেখছে এবং তারা গণতন্ত্রের জন্য ঝাঁপিয়ে পড়বে। এবং এটার দিন খুব বেশি দেরি নেই, ভারত সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত। পাকিস্তান অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত, সেখানে পাকিস্তান তার নিজের লোকদের যাদের জবরদস্তি ধরে রেখেছে তাদের কি করবে? যেখানে পাকিস্তানের করাচি বলুন, সোয়াট বলুন, ইসলামাবাদ বলুন, রাওয়ালপিন্ডি সব জায়গায় বিক্ষোভ হচ্ছে। ওরা তো খুব ভালো করে জানে পাক অকুপাইড কাশ্মীর ওরা কোনোদিনই ওরা সামলাতে পারতো না যদি না ভারতবর্ষ থেকে এক শ্রেণীর রাজনীতিবিদ ওদের সাহায্য করত এবং পিওকে ব্যবহারই করা হতো ভারতবর্ষে টেরোরিস্ট পাঠানোর জন্য লঞ্চ প্যাড হিসাবে। এটা আর হবে না, ইতিহাস এখানেই থেমে যাবে ওদের জন্য। এবার নতুন ইতিহাস তৈরি করবে ভারত সরকার। থ্যাংক ইউ দীপাঞ্জন দা। নতুন বছর আসার আগে আপনি নতুন আশার আলো শোনালেন। এটা বাংলার মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক যে যেখানে দাঁড়িয়ে পাক অকুপাইড কাশ্মীর নতুন সরকারের যদি মোদির গভর্নমেন্ট ফিরে আসতে পারে সেই একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আমার মনে হয় সন্ময়দা নির্বাচনের আগেই, নতুন সরকার আসার আগেই এই সরকারের একটা অন্যতম কীর্তি হয়ে উঠবে এটা। কারণ দেখুন, রাজনীতি নির্বাচন আসা যাওয়া করতে থাকে, অনেকে এর মধ্যে রাজনীতি খুঁজছেন যে 2024 ইলেকশনের আগে কেন হবে। আমার তো ওটাই প্রশ্ন যে 4 বছর ধরে প্রস্তুতি হতে এখন সন্ধিক্ষণ এসে গিয়েছে, এটাকে এখন ঠেকিয়ে রাখার কোনো মানে হয় না। কাশ্মীরের পাক অকুপাইড কাশ্মীরের মানুষরা প্রস্তুত, তাদের আহ্বানে তাদের কাতর আবেদনে সাড়া দিতেই হবে ভারতবর্ষের সরকারকে। সেই যদি প্রশ্ন হয় তাহলে তো বলতে হবে যে 2 মাস আগে 1.5 মাস আগে কলকাতায় একটা তথাকথিত বিশ্ব বাণিজ্য সম্মেলন 2 লক্ষ কোটি টাকার যে গল্প হলো সেটাও কেন ইলেকশনের আগে হলো? তাহলে সেটা তো আগামী বছর মে জুন মাসে করতে পারতেন, কিন্তু তার কোনো প্রস্তুতি নেই, তার রেজাল্ট কি দেখা গেছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 370 কিরকম ভাবে বাস্তবায়িত হয়েছে, 35A কে উইথড্র করা তার সেটা কিরকম ভাবে বাস্তবায়িত হচ্ছে এবং তার ফল কিভাবে কাশ্মীরের মানুষ পাচ্ছে। কাশ্মীর আবার ভূস্বর্গ হয়ে উঠেছে এবং আমরা পাক অকুপাইড কাশ্মীরকেও ছিনিয়ে আনবো, আমাদের ভূস্বর্গের একটা অন্তর্ভুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই সন্ময়দা। আমরা আশা করছি না, এটা বাস্তব, এটা হবেই, কেউ ঠেকাতে পারবে না। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, খুব সুন্দর মতামত দিলেন আপনি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সন্ময়দা, জয় হিন্দ।